ভয়ের সাবজেক্ট ইংলিশ, ভয় হবে ভ্যানিশ। আজকের এই সুপার এক্সক্লুসিভ ভিডিওটা ভাইরাল হবেই, কারণ গোটা ইউটিউবের প্ল্যাটফর্মে এই রকম ভিডিও তুমি হয়তো দ্বিতীয়টি আর কোথাও খুঁজে পাবে না। তোমরা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা সবচেয়ে ভয় পাও ইংরেজির আনসিন অংশ নিয়ে। তুমি যদি স্কুলের ফার্স্ট বয় হয়ে থাকো কিংবা ইংরেজিতে অতি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকো, কারোর খাতা না দেখে আনসিনে সর্বোচ্চ নাম্বার তুমি পেতে পারো আজকের এই টিপসগুলো মানলে। স্যারের সেই ইউনিক এক্সক্লুসিভ কৌশলগুলি জানতে শিখতে আজকের এই ভিডিও ক্লাসটা তোমাকে মনোযোগ দিয়ে করতেই হবে। আর একটা অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আনসিনের ভয় আমরা জয় করবই। কিভাবে? চলো দেখে নি অচিন্ত স্যার কি বলছেন। মাধ্যমিকের ইংরেজিতে আনসিনের সর্বোচ্চ মার্কস পেতে এই ভিডিওটি তোমাকে দেখতেই হবে। প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, আনসিন থরলি তোমাকে 2 থেকে 3 বার পড়তে হবে। একটা জিনিস মনে রেখো, ইংরেজি পরীক্ষার দিন অবশ্যই পেন্সিলটা নিয়ে যাবে এবং ইরেজার, কারণ এটাই তোমার ব্রহ্মাস্ত্র মনে করতে পারো। তাহলে খাতা কলম রেডি করে নাও, আমি তোমাকে ট্রিকটা শেয়ার করি। যখন তুমি আনসিনটা পড়তে শুরু করেছো, হাতে পেন্সিল রয়েছে, তুমি সংখ্যা, সাল, তারিখ, মাস, বার, সময় যত জায়গায় পাবে তত জায়গায় তুমি আন্ডারলাইন করবে। কি বললাম আর একবার বলি, সংখ্যা, সাল, তারিখ, মাস, বার, সময়। ট্রিক নাম্বার 1 কেন করবে সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আই উইল শেয়ার উইথ ইউ। তারপর যে কাজটা করবে, যত জায়গায় ক্যাপিটাল লেটার আছে, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য সেন্টেন্স ক্যাপিটাল লেটার থাকে, আমি কিন্তু সেই ক্যাপিটাল লেটারের কথা বলছি না, যে ওয়ার্ডগুলোতে ক্যাপিটাল লেটার আছে সেন্টেন্সের মধ্যে, যেটা প্রপার নাউন হবে, যেমন কোনো ব্যক্তির নাম আর কোনো জায়গার নাম। তাই নেম অফ দ্য প্লেস আর নেম অফ দ্য পার্সন, কোনো ব্যক্তি কোনো জায়গা যদি থাকে, তুমি অবশ্যই এটাকে আন্ডারলাইন করবে। ট্রিক নাম্বার 3, ইনভার্টেড কমা যদি থাকে, ইনভার্টেড কমা যদি থাকে তাহলে তুমি এটাকে সেই ইনভার্টেড কমার ঠিক আগে আর পরে একটু স্পেশাল কোনো মার্কস করে রাখবে, আর ওই ইনভার্টেড কমাটাকে অবশ্যই আন্ডারলাইন করবে। এবং দেখবে ইনভার্টেড কমা যেহেতু, অতএব কেউ এটা বলেছেন, তাহলে কে বলেছেন, কোনো ব্যক্তি বলেছেন, সেটাকে আন্ডারলাইন করতে হবে। কি বলেছেন সেটা তোমার আন্ডারলাইন এমনিতেই হয়ে যাচ্ছে। তারপর মোস্ট ভাইটাল আরেকটা জায়গা, অ্যাজ, বিকজ, ডিউ টু, ফর, অন অ্যাকাউন্ট অফ। কি বললাম আর একবার বলি, অ্যাজ, বিকজ, ডিউ টু, ফর, অন অ্যাকাউন্ট অফ যদি কোথাও থাকে তাহলে ছোট্ট একটি মার্কস করে দিও। কেন? যদি হোয়াই দিয়ে কোনো প্রশ্ন থাকে, যখন তুমি প্রশ্নটা করছো, সলভ করছো, তোমার আনসিন প্যাসেজ পড়ার পর, তখন তুমি দেখবে হোয়াই দিয়ে প্রশ্ন আছে, মানে অ্যাজ, বিকজ, ডিউ টু, ফর, অন অ্যাকাউন্ট অফ, তারপর থেকেই উত্তর শুরু হয়েছে। যদি কোনো ব্যক্তির নাম রয়েছে তারপর কমা, যেটাকে ইংরেজিতে, ইংরেজি গ্রামারের ভাষায় কেজ ইন অ্যাপোজিশন বলে, তুমি এই নাম এবং কমা এবং তার পরবর্তী অংশ তুমি দাগ দেবে। ফর এক্সাম্পল, রোহিত শর্মা, কমা, দ্য ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান ক্রিকেট টিম, সাপোজ। তাহলে প্রশ্ন আসতে পারে, হু ইজ রোহিত শর্মা। তাহলে এই কমার পরবর্তী যে অংশটা, যেটাকে আমরা কেজ ইন অ্যাপোজিশন বলছি, এটাই কিন্তু তোমার উত্তর হবে। আমার কথা বুঝতে পেরেছো? যদি কোনো ব্যক্তির নাম রয়েছে, কমা, তার পরবর্তী যে অংশ রয়েছে, সেটাই তোমার হু দিয়ে প্রশ্ন করলে উত্তর হয়ে যাবে। আর তোমাকে যখন তুমি আনসিন প্যাসেজটা পড়ছো, একটা সিকোয়েন্স রাখতে হবে। সিকোয়েন্সটা কি? সেখানে হয়তো তোমার 2 বা 3টে প্যারাগ্রাফ থাকবে। প্রথম যে প্যারাগ্রাফ, সেই অংশের প্রশ্নটা তুমি শুরুতে পাবে, মাঝের প্যারাগ্রাফের অংশ মাঝের কোশ্চেন পাবে, এবং শেষের যে প্যারাগ্রাফ রয়েছে তার অংশ শেষে পাবে। প্যারাগ্রাফ নাম্বার 1-এ যে কোশ্চেনটি আছে সেটা দেখবে সিকোয়েন্সে প্রথমে আছে,
আর শেষে 3, 4 বা 5, ধরো 3 বা 4টে কোশ্চেন রইলো, লাস্ট যে প্রশ্নের উত্তরটা রইলো সেটা শেষ প্যারাগ্রাফে, তাহলে মাঝের উত্তরটা কোথায় থাকবে? মাঝের উত্তরটা অবশ্যই প্যারাগ্রাফের মাঝের দিকে থাকবে। এই সিকোয়েন্সটা কিন্তু তোমরা অবশ্যই একটু দেখে নিও। এইবার তোমাকে আর একটা মোক্ষম দাওয়াই আমি বলি 100% বা সর্বোচ্চ নাম্বার পাওয়ার জন্য, সেটা কি? হোয়াই দিয়ে যদি প্রশ্ন হয় তার উত্তর তুমি দেখে নেবে অ্যাজ, বিকজ, ডিউ টু, ফর, অন অ্যাকাউন্ট অফ। যদি হোয়ার দিয়ে প্রশ্ন হয় তাহলে তার উত্তর হবে কোনো জায়গা, অবশ্যম্ভাবী। এইবার আমি তোমাকে বলেছিলাম না দাগ দিয়ে রাখো, কি হবে দাগ দিয়ে? এই যে ব্রহ্মাস্ত্র বলেছিলাম, তুমি দাগ দিয়ে কি কাজ করেছো তুমি নিজেও বুঝতে পারোনি, আসলে সমস্ত উত্তরগুলোতে তুমি অলরেডি দাগ দিয়ে ফেলেছো, যেটাকে বলা হয় ইনফরমেটিভ ওয়ার্ডস। কি বললাম? যে তুমি দাগ দিয়েছো পেন্সিল দিয়ে, তোমার অজান্তেই তুমি উত্তরে দাগ দিয়ে ফেলেছো। এইবার তোমাকে শুধু প্রশ্ন সিকোয়েন্স ওয়াইজ খুঁজতে হবে এবং তোমাকে উত্তরগুলো দেখতে হবে এই প্রশ্নের উত্তরটা কোন দাগের মধ্যে রয়েছে। যদি তুমি হোয়াই দিয়ে প্রশ্ন, কোথায় অ্যাজ, বিকজ, ডিউ টু, ফর তুমি দাগ দিয়ে রেখেছো, তাহলে হোয়াই দিয়ে যেখানে প্রশ্ন তার উত্তর তুমি দাগ দিয়ে দিয়েছো। যদি হোয়ার দিয়ে কোনো প্রশ্ন হয়, যেখানে যত জায়গা আছে সেই জায়গার মধ্যে একটা হবেই হবে। তারপর যদি হোয়েন দিয়ে কোনো প্রশ্ন হয়, তুমি সময়ে দাগ দিয়েছো, আমি বলেছিলাম সময়ে দাগ দিতে হবে, তাহলে সংখ্যা, সাল, তারিখ, মাস, বার, সময়, কোনো বার হতে পারে, সানডে, মানডে, টুয়েসডে, যে কোনো দিন হতে পারে, কোনো মাস হতে পারে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে কোনো সময় হতে পারে। তাহলে হোয়েন দিয়ে প্রশ্ন হলে তোমার উত্তর হবে কোনো সময়, অলরেডি তুমি দাগ দিয়ে ফেলেছো। হু যে প্রশ্ন হয় তার উত্তর তুমি দাগ দিয়ে ফেলেছো, কারণ আমি বলেছি কোনো ব্যক্তি যদি থাকে তাহলে তোমাকে দাগ দিতে হবে, নেম অফ পার্সন। তারপর যদি হোয়াট দিয়ে প্রশ্ন হয়, কি, তাহলে কোনো বস্তু বা কোনো বিষয়, এটাকে তোমাকে আই মার্ক করতে হবে, এটাকে তোমাকে দাগ দিতে হবে না। তোমাকে কোনো ঘটনার বিবরণ বা জিজ্ঞেস করতে পারে কি কি হয়েছিল বা কোন বিষয়, এগুলো তোমাকে আই মার্ক করতে, মানে চোখ দিয়ে দেখে রাখা। আর হাউ দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে কোনো ওয়ে, কোনো উপায়, কোনো ধরন, কিভাবে হয়েছিল সেটা তবে তোমার উত্তর হবে। তার মানে মোদ্দা কথা কি দাঁড়ালো? মোদ্দা কথা দাঁড়ালো যে জায়গায় তোমাকে দাগ দিতে বলেছি, সংখ্যা, সাল, তারিখ, মাস, বার, সময়, ব্যক্তি এবং ইনভার্টেড কমা, যেটাকে আমরা কোটেশন বলি, এই অংশে দাগ দিলে তুমি উত্তরে দাগ দিয়ে ফেলেছো। এবার প্রশ্নগুলো তুমি সিকোয়েন্স অনুসারে পড়বে এবং তুমি উত্তরগুলো একের পর এক তুমি মিলিয়ে নেবে। এইবার আসি প্রশ্ন কি ধরনের হতে পারে। এমসিকিউ টাইপ হলে তুমি দেখবে যে 4টে অপশন থাকবে, তার মধ্যে আমি যে তথ্যগুলো বলেছি, যে ইনফরমেটিভ ওয়ার্ড বলেছি, সেই ইনফরমেটিভ ওয়ার্ড তোমার উত্তরের মধ্যেই থাকবে, যেটা তুমি অলরেডি টিক দিয়ে নিয়েছো। খুঁজে তুমি সঠিকটা টিক দিয়ে দেবে। তারপর ট্রু ফলস থাকতে পারে, আর ট্রু ফলসে অবশ্যই মনে রাখবে সাপোর্টিং স্টেটমেন্ট থাকবে। এবার ট্রু ফলসের ক্ষেত্রে তুমি দেখে নেবে ওই লাইনের মধ্যে যেখানে তুমি দাগ দিয়েছো, ওই লাইনের মধ্যে যদি তুমি সঠিক লাইনটা একদম এক্স্যাক্টলি পেয়ে যাও তাহলে ট্রু, যদি এক্স্যাক্টলি সেই ওয়ার্ড না পাও, ঘুরিয়ে ফিরিয়ে আসে, তাহলে ফলস। এবার সেক্ষেত্রে তুমি দেখে নেবে যে সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে তোমাকে কি লিখতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, যে লাইনটা তুমি দাগ দিয়েছো সেই লাইনটাই তোমার সাপোর্টিং স্টেটমেন্ট। ইট মাইট বি ট্রু অর ফলস, এটাই সাপোর্টিং স্টেটমেন্ট। যদি ট্রু হয় তাহলে ওই লাইনটি সাপোর্টিং স্টেটমেন্ট, ফলস হলে ওই লাইনটি সাপোর্টিং স্টেটমেন্ট। তারপর আসি শর্ট কোশ্চেন আনসার। এটা আরো সোজা, কারণ আমি যে তথ্যগুলো কথা বলেছি যেখানে দাগ দিতে হবে এবং কি কি WH ওয়ার্ড থাকলে কি কি উত্তর হবে, জাস্ট আমি যেটা তোমাকে বললাম সেইটা তোমাকে ফলো করলেই হবে। একবার মনে করিয়ে দিই, হোয়াই দিয়ে যদি প্রশ্ন আসে, অ্যাজ, বিকজ, ডিউ টু, ফর, অন অ্যাকাউন্ট অফ, এটাই তোমার উত্তর তুমি পেয়ে যাবে। এবং যে লাইনে পাবে সেই লাইন থেকে শুরু করে পরে ফুল স্টপ পর্যন্ত তুমি লিখে দেবে, সম্পূর্ণ নাম্বার তুমি পাবে। হোয়ার দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে কোনো জায়গা যেটা তুমি আন্ডারলাইন করে রেখেছো সেটাই উত্তর। হোয়েন দিয়ে যদি কোনো প্রশ্ন হয় তাহলে কোনো সময়, কোনো বার, কোনো মাস, সেটাই তোমার উত্তর। হু দিয়ে যদি কোনো প্রশ্ন হয় তাহলে কোনো ব্যক্তি, যেটা তুমি অলরেডি দাগ দিয়ে রেখেছো। আর আনসিন প্যাসেজে আর একটা বিষয় তোমাকে খুব ভাবায়, সেটা কি? সিমিলার ওয়ার্ড অথবা সিনোনিমস।
তো যদি সিনোনিমস আসে তাহলে আমি কিভাবে করব? তাহলে মনে রাখতে হবে যে দুটো ওয়ার্ড তোমার এসেছে সেই দুটো ওয়ার্ডের যদি সরাসরি তুমি অর্থ জানো তাহলে তো খুব ভালো, যদি তুমি না জানো তাহলে কি করতে হবে? তাহলে দেখতে হবে ওই যে দুটো ওয়ার্ড এসেছে সেই দুটো ওয়ার্ডের কাজ কি। দেখবে ওই ওয়ার্ডটির সঙ্গে যদি লেস নেস শন মেন্ট থাকে তাহলে এটা নাউনের কাজ করছে, এটা নাউন। তাহলে এই ধরনের কোন ধরনের শব্দ রয়েছে যেটা একই রকম কাজ করতে পারে সেটা গেস করে তোমাকে লিখতে হবে। যেমন আমি বলি প্রোটেকশন, তাহলে প্রোটেকশন TION আছে। তেমনি করে আমি বললাম রিজার্ভেশন, তাহলে এটা দেখো শন শন মিলে যাচ্ছে, তাহলে এটা কিন্তু নাউনের কাজ করবে। ঠিক আছে, তাহলে লেসনেস শন মেন্ট নাউনের কাজ করবে, এই ধরনের শব্দ খুঁজবে। এবার যদি দেখো যে আমি বললাম যে গুড বয়, গুড বয়, তাহলে বয় নাউন আর গুড অ্যাডজেক্টিভ। তাহলে তুমি যদি যে শব্দটা তোমার এসেছে সেই শব্দটি যদি মনে করো না এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে তুমি দেখবে যে কোনো নাউনের পূর্ববর্তী কি কি শব্দ তোমার আননোন, তুমি বুঝতে পারছো না, তাহলে সেই ধরনের শব্দই তোমার উত্তর হবে। নাউনের আগে কি ধরনের শব্দ এসছে যেটা তোমার অজানা বা তুমি বুঝতে পারছো না, সেই ধরনের শব্দকে তুমি আন্ডারলাইন করবে অথবা আইমার্ক করে রাখবে, চোখ দিয়ে ভালো করে মার্ক করবে, সেটাই তোমার উত্তর হবে। যদি যে প্রশ্নটি এসেছে সিনোনিমসের ক্ষেত্রে যদি LY থাকে মনে করবে সেটা অ্যাডভার্ব, সেটা অ্যাডভার্ব এবং অ্যাডভার্ব ম্যানার, মানে কোনো উপায় কোনো ধরন। তাহলে কোন শব্দ কোনো উপায় বা কোনো ধরনকে ডিনোট করছে সেটাই হবে উত্তর। তাহলে আশা করি আনসিনের সমস্ত ট্রিকটি তুমি বুঝতে পেরেছো এবং এই ফর্মুলা ফলো করলে আনসিনে সত্যি তুমি উপকৃত হবে এবং তুমি উপকৃত হলে তুমি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তুমি বলো কেমন লাগলো আজকের এই টিপস। আমি তোমার কাছে অনুরোধ করব ইংরেজি পরীক্ষা হয়ে যাওয়ার পর তুমি এই ভিডিওর নিচে এসে একটা কমেন্ট লিখে যাও। আমি জানি অধিকাংশ প্রশ্ন তুমি এই থিওরি মেনে সলভ করে আসতে পারবে। যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এটা একটা ব্রহ্মাস্ত্র। যারা ইংরেজি খুব ভালো পারো, অনেক সময় হয় না যে একটা দুটো প্রশ্ন আটকে যাওয়া, আনসিনে সময় চলে যাচ্ছে, তারা এই টিপস অ্যাপ্লাই করে, এই ট্রিক্স অ্যাপ্লাই করে অনায়াসে সেই শর্টের আনসারটা লিখে আসতে পারবে। ইউনিক এই ভিডিওটা আমি জানি অন্যান্য অনেক চ্যানেল হয়তো কপিও করে নেবে, অসুবিধের কিছু নেই। আমাদের উদ্দেশ্য ছাত্রছাত্রীরা গোটা বিষয়টা জানুক, ইংরেজির প্রতি তাদের যে ভয় সেটা কমুক। যেদিন ইংরেজির প্রতি ভয় কমবে তারা নিজেরা ইংরেজিকে আরো ভালোবাসতে শিখবে। আমাদের অনুরোধ ভিডিওটা তাই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তোমার মতামত কমেন্টে জানাও। অচিন্ত স্যার বলছেন একটা ফরম্যাট শিখিয়ে দেবেন, তাতে নাকি প্রায় 50 থেকে 100টা নোটিশ লেখা যাবে একটা ফরম্যাটে। তোমরা কি এটা চাইছো? কমেন্টে লেখো, স্যার তাহলে দ্রুত সেই ভিডিও তৈরি করে দেবেন। তোমরা তো ইতিমধ্যেই জেনে গেছো স্যার ওয়েস্ট বেঙ্গল বোর্ড, CBSE, ICSE, কেমব্রিজের ছাত্রছাত্রীদের পড়ান। কাজেই স্যারের কাছ থেকে স্পেশাল ভিডিওর জন্য অপেক্ষা আমি নিজে করছি। প্রায় 3-4 বছর পর স্যার আমাদের চ্যানেলে এলেন, এখানে ভিডিও দিলেন। স্যারের ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে স্যার ভিডিওটা তৈরি করে দিয়েছেন। তোমরা যদি স্যারের কাছ থেকে আরো ভিডিও চাও, 11-এর ভিডিও চাও, সবকিছু স্যার দেবেন। তার জন্য কমেন্ট করা চাই, কেমন, যাতে স্যারকে আমরা থ্রেড দিতে পারি, দেখুন স্যার এত ছাত্র কমেন্ট করছে, আপনাকে পড়াতেই হবে। কি কমেন্ট হবে তো? আর হ্যাঁ, ভিডিওটাতে লাইক করে দিও। আজকে চলি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ।